অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আমার হাতটা ধরে টানে এবং আমাকে কিস করার চেষ্টা করে। আমি বিষয়টা বুঝতে পারি এবং আমি ধাক্কা দিই। হয়তো ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল বা এরকম কোনো কিছুতে যে অনুশোচনা তো নেই, মানে অদ্ভুত লুক এবং একটা কোল্ড মাইন্ড, কোনো অনুশোচনা তো নেই, মানে উল্টে পুরো ব্যাপারটাকে মানে যে পরিস্থিতি ছিল প্রফেশনাল জায়গা থেকে আমি বলছি, তো সেটাতেও না আমি একটু পিছিয়ে ছিলাম। এরম ধরনের আরো বেশ কিছু কেস আছে এবং তার সাথে এমন একটা কেস আছে যেটাতে একটি মাইনর ইনভলভ। মানে এত বছরের পরও তার কোনোদিনও মনে হয়নি যে আমি অঙ্কিতার কাছে একটা ক্ষমা চাই। প্রথমেই এই প্রেস কনফারেন্সটা কেন আমি ডেকেছি, কি বক্তব্য সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই, তারপর তোমাদের যা প্রশ্ন আছে সেগুলোর উত্তর তাহলে আমি দেব, ঠিক আছে? তো ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড ওই সময় আমরা একটা সিরিজ করি পবিত্র পাপিস, যেটা আমরা নিজেদের বাড়িতে নিজেরা ফোন থেকে শুট করেছি এবং দেবালয় ভট্টাচার্য আমাদেরকে গাইড করেছে, ঠিক আছে? তো এই কাজটা চলতে চলতে যখন মেতে একটু রিলিফ দেওয়া হয়, ফ্লাইটগুলো স্টার্ট হয় 18th জুন, আমার যতদূর মনে আছে, যেহেতু ওটা একটা রেকর্ড থাকে ফ্লাইটের, 18 জুন আমি ব্যাক করেছিলাম এবং তারপর আমাদের এই পবিত্র পাপিজ এবং তার সাথে বোধহয় আর একটা কোনো শো এরমভাবে বাড়িতে শ্যুট করা হয়েছিল, সেটা ইফ আই এম নট রং সেটা মৈনাক ভৌমিক সেটা শ্যুট করেছিলেন। তো একটা ছোট্ট ইন্টিমেট একটা গ্যাদারিং হয়, যেহেতু সাকসেস পার্টি গোছেরই আর কি। তো সেখানে যেরকম হয় আমরা আড্ডা মারি, গল্প করি এবং দেবালয়দার সাথে আমার অনেক দিনের সম্পর্ক এবং সুসম্পর্ক, হ্যাঁ। এবং আমার মেমোরিতে এরকম কোথাও নেই যে কাজ করাকালীন, তোমরা সবাই জানো যে দেবালয়দার সাথে আমি চরিত্রহীন করেছি, তারপর বউ কেন সাইকো করেছি এবং বাড়ি গেছি, একটা ছোট পারিবারিক সম্পর্ক, আড্ডা মেরেছি এবং কখনো আনসেফ ফিল করি। তো তো অবভিয়াসলি যেখানে যে মহলের মধ্যে তুমি আনসেফ ফিল করো না, অলরেডি তুমি সেই লোকগুলোর সাথে অনেকটা সময় কাটিয়ে ফেলেছো, তো সেখানে তোমার গার্ডসটা ডাউন থাকে, রাইট? তখন আমরা ভাবি যে আমরা সেফ জায়গায় আছি। তো পার্টিটা যখন শেষের দিকে সবাই যখন বেরিয়ে যাচ্ছে, দেবালয়দা হঠাৎ করে আমার হাতটা ধরে টানে এবং যেখানে ওই বিষয়টা চলছিল, মানে যে স্পেসটাতে চেয়ার টেয়ার রাখা ছিল, সবাই আড্ডা মারছিলাম, তার ঠিক সংলগ্ন একটা রুম ছিল, সেখানে আমাকে টেনে নিয়ে যায়, দেয়ালে একটা ধাক্কা মেরে আমার মানে এটাকে কি বলে শোল্ডার দুটোকে করে আটকায় এবং আমাকে কিস করার চেষ্টা করে, চুমু খাওয়ার চেষ্টা করে। উইদিন 5-6 সেকেন্ড আমি বিষয়টা বুঝতে পারি এবং আমি ধাক্কা দিই এবং আমি বেরিয়ে যাই। এবার তারপরে টু বি ভেরি অনেস্ট, যেহেতু আমাদের একটা মানে পূর্ব সম্পর্ক আছে, অল্প সময়ের জন্য হলেও একটা বন্ধুত্ব যেটুকুই আছে, কাজ করেছি একসাথে, তো আমি না মানে এটা মানে আমরা সাধারণত ভিকটিমরাই এ ধরনের কেন যে করি জানি না, এটা কন্ডিশনিং বোধহয়। তো আমি না জিনিসটাকে র্যাশনালাইজ করার চেষ্টা করি যে মানে হয়তো ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল বা এরকম কোনো কিছুতে হয়তো করে ফেলেছে এবং নিশ্চয়ই সঙ্গীত ফিরলে বা মনে হলে একটা ফোন করবে যে দেখ ভুল হয়ে গেছে, ঠিক ছিলাম না, ওকে। তো সেটার জন্য না আমি বেশ কিছুদিন ওয়েট করি এবং একটা অদ্ভুত দোলাচলের মধ্যেও যাই, তার কারণ বুঝতে পারছিলাম না যে মানে এরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটে গেলে না মানে একটু সময় লাগে থিতু হতে যে কি হলো। তো আমি কিছুদিন ওয়েট করার পরে তার কিছু মাসের মধ্যেই একটা পার্টিতে আমার তো কোনো ফোন আসে না, কোনো অ্যাপোলজিও আসে না, তো কিছুদিন পরে একটা পার্টিতে দেবালয়দার সাথে আমার দেখা হয় এবং দেবালয়দা মানে
বউ কেন সাইকোর পরে যখন মন্টু পাইলট শুরু হবে, ওই শ্যুটটা মানে বউ কেন সাইকোর শ্যুটের পরে দেবালয়দা আমাকে এটা বলেছিল যে তুই এত ভালো কাজ করলি, তোকে একটু পুশ করবো, দাঁড়া তোর জন্য একটা ভালো কিছু লিখবো। তো হঠাৎ করে একদিন আমায় ফোন করে, বলছে আজকেই লেখা শেষ করেছি, দেখা কর। সাউথ সিটির উল্টো দিকে তখন জাস্ট বেক বলে একটা ছোট্ট একটা জায়গা ছিল, ওখানে আমরা দেখা করি। অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড যে দেখ এটা আমি লিখেছি, এটা খুব ভালো গল্প, এটা করবো, এই সেই হ্যানা তেনা। অ্যান্ড ফাইনালি যে ডেটটা বলে, তো তাতে আমি বললি যে দেবলা তুমি করতে পারবো না, কারণ আমার অলরেডি বিস্তারাকে ওই ডেটগুলো দেওয়া আছে, শ্যুট করছি। তখন আমি মাফিয়া বলে একটা সিরিজ অলরেডি সেটা ডেট দিয়ে দিয়েছিলাম। তো সেই কাজটা আমার করা হয় না। তো অবভিয়াসলি বুঝতেই পারছো সম্পর্কটা কিরকম। কিন্তু হঠাৎ করে পার্টিতে গিয়ে আমি দেখলাম যে অনুশোচনা তো নেই, মানে একটা অদ্ভুত বিহেভিয়ার, একটা মানে অদ্ভুত লুক এবং একটা কোল্ড স্মাইল, যেরকম হয় না যে একজন ডিরেক্টর উঠতি সবে নাম হচ্ছে এবং একজন অভিনেত্রী যদি তার সাথে হেসে কথা বলতে হয়, সে যেমন একটা কোল্ড অ্যাজ ইফ চেনেই না আমাকে, ঠিক আছে? তো সেটা না, মানে সেটার পরেও আমার একটু টাইম লেগেছিল বেসিক্যালি, যে আচ্ছা মানে কোনো অনুশোচনা তো নেই, মানে উল্টে পুরো ব্যাপারটাকে মানে ডিক্লাইন করে দিচ্ছে, বেসিক্যালি চিনতেই পারছে না। এবং তারপরে আমি অনেকবার ভেবেছি এটা নিয়ে আমি কথা বলবো, এবং সেই সময় আমার যে পরিস্থিতি ছিল প্রফেশনাল জায়গা থেকে আমি বলছি, তো সেটাতেও না আমি একটু পিছিয়ে ছিলাম। তার কারণ সেই সময় আমি একটা শহরে চলে গেছি, কোভিড হয়ে গেছে, এখানে আসছি, কাজকর্ম শুধু আমার না সবারই খুবই আনস্টেবল। এবং যে সমাজের মধ্যে আমরা থাকি আমরা জানি যে যখনই একটি মেয়ে বা বিশেষ করে একজন অভিনেত্রী যখন কথা বলতে আসে এইসব নিয়ে, তাকে প্রথমেই বলে দেওয়া হয় যে ওর তো কাজ নেই এখন, তাই ও অ্যাটেনশন সিক করছে এইসব বাজে কথা বলে, রাইট? তো এই সমস্ত জিনিসগুলো না আমার মাথায় ভীষণ প্লে করতে থাকে এবং আমি একটু স্কেপটিক্যাল হয়ে যাই। কিন্তু মানে এটা আমি এত বছর ধরে এই ট্রিগারটা আমি সাফার করেছি। মানে যখনই দেবালয়দার কোনো কিছু রিলিজ হয়েছে দেখেছি, বা কোনো পার্টিতে আবার দেখা হয়ে গেছে, মানে অ্যাজ ইফ আমি অ্যাভয়েড করে গেছি, মানে অ্যাজ ইফ আমি কোনো ভুল করেছি, বুঝতে পেরেছো? এবং প্রত্যেকটা সময় আমি ট্রিগার হয়েছি। তারপরে আমার কানে আসে যে এরম ধরনের আরো বেশ কিছু কেস আছে, এবং তার সাথে এমন একটা কেস আছে যেটাতে একটি মাইনর ইনভলভ, রাইট? এখন সে বিষয় এটার থেকে বেশি তো আমি কিছু বলতে পারবো না, কনসেন্ট না থাকলে কোনো কথা বলা যায় না। এবং আমি এখানে শুধু আমার কথাটাই বলতে এসেছি, আমি কারোর হয়ে লড়তে বা কারোর কথা বলতে আসিনি। তো এইটা না আমার ভেতরে ভেতরে আস্তে 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 বিল্ড আপ করতে থাকে। এবং সেদিন রাত্রিবেলা আমি যখন একটা পোস্ট দেখি দেবালয় ভট্টাচার্যের, তোমরা সবাই দেখেছো কিনা জানি না, তো সেই পোস্টটা আমাকে ভীষণ ট্রিগার করে। সেখানে উনি কিছু প্রফেশনাল এথিক্স, ন্যায় নীতির কথা বলছেন, যেটা আমি প্রচন্ড ট্রিগার হয়ে যাই। এবং ট্রিগার হয়ে যাওয়ার পর আমার মনে হয় যে এই প্রশ্নটা তো এখন আমায় কেউ করতে পারবে না যে আমার কাজ নেই বলে আমি অ্যাটেনশন চাইছি। ভগবানের আশীর্বাদে আমি 1.5 বছর একটা ন্যাশনাল টেলিভিশনে কাজ করলাম, এবং ন্যাশনাল টেলিভিশন এতটাই টাকা প্রোভাইড করে যে আমি আরো 1 বছর বাড়িতে বসে থাকতে পারি। তো সেই ভয়টা এখন আমার নেই। এবং সেই কারণে আমার মানে ওই ট্রিগারটা থেকে আমার মনে হলো না, এবার এটাকে আমার সিস্টেম থেকে বার করার সময় এসে গেছে। কারণ আমি কেন সাফার করবো? আমি দিনের পর দিন এই ট্রিগারটা আমার ভেতরে রয়ে গেছে, এবং যে করেছে মানে এত বছরের পরও তার কোনোদিনও মনে হয়নি যে আমি অঙ্কিতার কাছে একটা ক্ষমা চাই। এবং তারপরে সেটা যিনি করেছেন, এই কথাটা যখন সারফেসে চলে এসছে, ওনার পোস্ট এবং আমার কমেন্ট সবটাই, তারপরে যেটা উনি করলেন এই 2-3 দিন আগে, রাইট, ডেটটা আমরা মেনশন করেছি, তোমরা যদি চাও আমরা যে লিগ্যাল নোটিশটা করেছি সেটার কপি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো সেখানে আমাদের একজন সিনিয়র দাদা বলো, বন্ধু বলো বা কলিগ বলো, সে এই পোস্টটা দেখে বা কারোর থেকে শুনে বা কিছু হয় ওকে কাউন্টার করতে যায়। সেখানেও বলে যে তুমি জানো ওর ক্যারেক্টার কিরকম? এবার ধরো আমার ক্যারেক্টার খুবই খারাপ,
ধরে নিলাম তর্কের খাতিরে আমি একজন সেক্স ওয়ার্কার, তার মানে কি তাকে সেই কনসেন্টটা পায় যে সে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারে? একজন সেক্স ওয়ার্কারের সাথেও একটা দরাদরি হয়, দামে মিললে তারপর সে ঘরে যায়। দ্যাট মিনস সে কনসেন্ট দেয়, রাইট? তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই কথাটা সারফেসে আসা উচিত। তার কারণ আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি সেখানে 19 বছর বয়স থেকে কাজ করছি। প্রফেশনালি আমি 19 বছর বয়স থেকে কাজ করছি। তার আগে আমি থিয়েটার করতাম এবং আশা করি আমি কাউকে আমার কাজ দিয়ে ডিসঅ্যাপয়েন্ট করিনি এত বছরে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার একটা বেসিক দায়িত্ব তো আছে। মানে আমি ইন্ডাস্ট্রিতে এলাম, কাজ করলাম, নাম কামালাম, প্রচুর সম্মান কামালাম, বম্বে উড়ে চলে গেলাম কারণ আমার এখানে ভাল লাগছে না থাকতে। কিন্তু তা বলে আমার নেক্সট জেনারেশনের প্রতি, আমার নহে সন্তান নেই, কিন্তু আমার বন্ধু বান্ধব আজকে যারা কাজ করছে তাদের তো ছেলে মেয়েগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, নতুন নতুন ছেলে মেয়েগুলো তো আসছে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমারও কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না একসময়, কিন্তু আজকে আমি আমার কাজের দ্বারা সেই এস্টাবলিশমেন্টটা তৈরি করেছি। কিন্তু এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো আসছে এবং তাদেরকে এগুলো করা হচ্ছে, তারা তো কেউ বলতে পারছে, কেউ বলতে পারছে না, এবং যারা বলতে পারছে তাদেরকেও স্লাট শেম করা হচ্ছে কন্টিনিউয়াসলি। মানে বলতে, মানে আমি জানি না মানে কি বলতে চাইছে। এবং দেবালয়দা এটাও মেনশন করেছে ওই ভদ্রলোকের কাছে যে আই হ্যাভ বিগ ব্যাকআপস, রাইট? তো মেবি হি হ্যাজ। এবং দারুণ ব্যাপার যে এরম একটা মোলেস্টেশন এবং চাইল্ড অ্যাবিউজের কেসে যদি দেবালয়দাকে কেউ ব্যাকআপ করতে চায়, তাহলে তো একটা দারুণ ব্যাপার। তাদের মুখগুলো আমরা দেখতে চাইবো, জানতে চাইবো তারা কারা, তারা কিভাবে অপারেট করে, কি তাদের রাজনীতি কর্মক্ষেত্রে, নিশ্চয়ই জানতে চাইবো। তো এই মুহূর্তে দিস ইজ ইট। আমার কোনো ক্লেম নেই, আমার কোনো কিছুই নেই। আমি শুধু একটা কথাই বলেছি যে হ্যারাসমেন্টটা নিয়ে, যে ট্রিগারটা নিয়ে, যে প্যানিকটা নিয়ে আমি এতগুলো বছর আমার সিস্টেম কোনো না কোনোভাবে তো ক্ষতি হয়েছে আমার সিস্টেমে। মানে পড়াশোনা করলে সেটাই তোমরা জানতে পারবে। তো এটা আমি আমার সিস্টেমে আর রাখবো না, এটা আমি বার করে দেবো। অ্যান্ড আই নিড অ্যান অ্যাপোলজি মিডিয়া এবং হোয়াট এভার দ্য মিডিয়া, ফেসবুক যেখানে উনি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং মিডিয়ার কাছে আমি এটা করেছি স্বীকার করে একটা অ্যাপোলজি, এর থেকে বেশি। আর এটাও আমার মনে হয় যে শাস্তির কথা তো পরে আসছে, কিন্তু এই লোকগুলোকে কিছু মানুষ যারা সেফ থাকতে চায়, যারা সেফ থাকতে চায় না, যারা এই কালচারটাকে কন্টিনিউয়াস ফিট করে যাচ্ছে, তাদেরকে নিয়ে এই মুহূর্তে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু কিছু মানুষ তো আছে যারা নিজেদের ডিগনিটি নিয়ে, নিজেদের ক্রাফটকে ভালোবেসে, তারা কফি খেতে না গিয়ে তারা ক্রাফটে মন দেয়, তারা দুটো ওয়ার্কশপ করে, তারা নিয়মিত তারা যে অভিনয় করে যে পারিশ্রমিকটা পাচ্ছে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। তারা কি দোষ করেছে? তাদের অ্যাটলিস্ট আমি অ্যাওয়্যার তো করতে পারছি, সেটাই যথেষ্ট। লিগাল নোটিশটা আমাদের সার্ভ করা হয়ে গেছে। তোমাদের যদি কপি দরকার লাগে তোমরা একটু বলবে, তোমাদের ইন্ডিভিজুয়ালি কপি পাঠিয়ে দেওয়া হবে। দ্যাটস ইট। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু ইন্ডিভিজুয়ালি আস্তে আস্তে করতে পারো। একজন যদি একটা প্রশ্ন অলরেডি করে ফেলে, সেটার উত্তর দিয়ে ফেলি, তাহলে সেটা তোমরাও নোট করে রাখো। যদি সেম প্রশ্ন রিপিট করো না, সময় আমাদের কাছে কম আছে। ইউ ক্যান প্রসিড নাও। সবাই তাহলে পেয়ে যাবে না একসাথে, বিকজ ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ করতে হলে ইট উইল টেক লং টাইম। এখানে করে নি, হ্যাঁ, তারপর বাকিটা বিষয়টা হয়ে গেলে কাল পরশু কখনো আমরা আলাদা, যে যা চাইবে ফোন করবে, আলাদা করে বসে নেবো সবার সাথে। এটা আমরা পরে পরে করবো, এটাকে আমরা ডাইলিউট না করি। হ্যাঁ, থ্যাংক ইউ। শুরুটা করি। দেবালয়দাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়, যেদিন পোস্টটা ডিলিট করো তার পরের দিন ওনার একটি ইভেন্ট ছিল, সেখানে দেবালয়দাকে জিজ্ঞাসা করা হয় তোমার নাম নেই, তখন তিনি বলেন যদি পার্সোনাল গ্রাজ কেউ এইভাবে দেখায় তাহলে আমি কি করতে পারি।
উনি এই কথাটাই বলেছেন, পর দুবার বলেছেন। এটা কি বলবো মানে এটা আমি কি বলবো, এটা প্রশ্নটা তো তোমাদের হওয়া উচিত যে কি পার্সোনাল কাজ, এটা তো আমার প্রশ্নই না, এটা ওনার প্রশ্ন। তারপর নেক্সট, যদি স্বীকার না করেন কি করবেন, কিভাবে পরবর্তী কি ভাবছো? সেটা লিগ্যাল নোটিশটা পেলেই তোমরা ওটা পড়লে বুঝতে পেরে যাবে। কখনো ওই দিনটার আগে কখনো চারিত্রিক কোনো বৈশিষ্ট্যে কোনো চেঞ্জ দেখতে পেয়েছিল তুমি? না, আমি তো সেটা আগেই বললাম, দেখিনি বলেই তো আমার গার্ডসটা ডাউন ছিল। এই মুহূর্ত পর্যন্ত তোমার সাথে এখনো পর্যন্ত কন্ট্যাক্ট করা হয়নি তো তারপরে? না, তোমার এই মানে তুমি যে কোনো একটা স্টেপ নিচ্ছ, তারপরও তোমার কাছে কোনো রকমের ফ্রেন্ড বা মেসেজ বা কিছু আসেনি? লিগ্যাল নোটিশ পাঠানো কি নিষেধাজ্ঞা থানায় কোনো কমপ্লেন করার কোনো ভাবনা এসেছিল যে এই ঘটনা লিগ্যাল নোটিশ পাওয়ার আগে কোনো কি কমপ্লেন করার ভাবনা বা পুলিশের দ্বারস্থ হওয়া যেত? সেটাই পুলিশের দ্বারস্থ হওয়ার জন্য লিগাল নোটিশটা করা, কারণ কজ অফ অ্যাকশনটা অ্যারেস্ট করাতে হবে আমার, যেহেতু এত পুরোনো একটা ঘটনা। দ্যাটস ওয়াই লিগাল নোটিশটা করা, এবং সেটাতে মেনশন করা লিগাল নোটিশ সব উত্তর দেওয়া আছে, যে প্রশ্নগুলো করছেন তার উত্তর লিগাল নোটিশে দিয়ে দেবে। ওটা পড়লেই আপনারা পেয়ে যাবেন। থানাতেও সিসি করা আছে আমাদের আমাদের। আমার থানা হচ্ছে হরিদ্বার। একটা কথা, সময় এতদিন সময়টা দিলে কেন? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি জানতাম এই প্রশ্নটা আসবে। কি 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 বলো? এত বড় আন্দোলন করে ফেলার পর এখন কি আমরা প্রশ্ন করতে পারি যে এতদিন সময় নিয়ে না না এটা বলে আমি বলে দিচ্ছি, তাও আমি বলছি, আমি তো জানি এই ধরনের প্রশ্ন তোমরা না করলেও এমন কিছু লোকজন এই প্রশ্নটা রাইজ করবে, যে ক্ষেত্রে মানে এটাই হয়। তো সেক্ষেত্রে ল বলছে যে করতে পারি, আইন বলছে যে করা যায়, এটা কোনো ছ্যাচড়া চুরির কেস না, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি একটু তোমরা লয়ের দিকে তাকাও। অন্যতম একটা লিগ্যাল পয়েন্ট হচ্ছে যে এটা কেন উঠলো, তার কারণটা হচ্ছে যে আমি তো কোনো রকম, মানে আমার ক্লায়েন্টের হয়ে আমি বলছি, আমি তো কোনো রকম তাকে ডিফেন্ড করতে যাইনি বা এতদিন কোনো রকম কিছু করিনি। সে কেন তাহলে আমার ক্যারিয়ারটা নষ্ট করার জন্য এরকম ভাবে পাবলিকলি ডিফেন্ড করে বেড়াচ্ছে? দ্যাটস ওয়াই তো কথাটা আসবে, একটা জিনিস টানলে তার একটা জিনিস আসবে। হ্যাঁ, মানে আমি তো প্রথমেই বললাম যে ওটা দেখে, মানে একজন মোলেস্টার সে ন্যায় নীতির কথা বলবে, সে ফেসবুকে নীতি কপচাবে, তো ট্রিগার হব না? কতদিন সরিয়ে রাখবো সেটাকে, কতদিন না দেখা করে রাখবো? আর উনি যদি এতই, মানে উনার যদি কোনো দোষী না থাকে, উনার যদি মনে হয় যে উনাকে ফ্রেম করা হচ্ছে বা কোনো পার্সোনাল গ্রাজ দেখানো হচ্ছে, পোস্টটা উনি ডিলিট করলেন কেন? এরকম তো কত কথা, মানে কালকে একজন সাংবাদিক, মানে আমরা এই ইস্যুটাকে, এটাও আমি মেনশন করে দিই, আমরা এই ইস্যুটাকে চেয়েছিলাম যে এটা মেইন স্ট্রিম মিডিয়ার কাছেই শুধুমাত্র যাক, তার কারণ এটা কোনো গসিপ কলন বা এন্টারটেনমেন্টের বিষয় নয়, রাইট? তো সেই জায়গা থেকে তোমরা সবাই এখানে প্রেজেন্ট আছো, তোমাদের সবাইকে রিকোয়েস্ট করা হয়েছিল যে তোমরা যাদের বলা হচ্ছে তারাই শুধু আসবে, তাদেরকেই বলা হচ্ছে। আই এম সরি টু সে, প্রত্যেকে, তোমাদের মধ্যে প্রত্যেকে এই প্রফেশনালিজম, এই ডিগনিটিটা, এই ইন্টিগ্রিটিটা মেনটেন করেছে, এক্সেপ্ট ওয়ান, তোমাদেরই কলিগ, তোমরা জানো সে কে। তো সেক্ষেত্রে তো মানে সেই পোস্টে গিয়েও লোকে আমাকে স্লাট শেম করছে, তো কই আমি তো সেটা ডিলিট করছি না, করো। মানে আমি বলতে চাইছি যে আর কতভাবে নিচে নামাবে? মানে আমরা সবাই যারা যারা মুখ খুলেছে, আমরা প্রত্যেকে মিথ্যেবাদী, আমাদের প্রত্যেকের পার্সোনাল এজেন্ডা আছে, আমাদের প্রত্যেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, আমরা সবাই মিথ্যে কথা বলছি। মিথ্যে কথা বলে কি পাবো? মিথ্যে কথা বলে কি দেবালয় ভট্টাচার্য যখন আমাকে নিয়ে বিশাল একটা ছবি করলো, আমাদের যে ইন্ডাস্ট্রি, তাতে এই কথাটা বললে এটা কিন্তু জানি না 20 বছর পর যে এটা থেকে আরো লুকিয়ে তারা ভেতরে চলে যাবে। আবার এটুকু বুদ্ধি 40 বছর বয়সে তো নিশ্চয়ই আমার হয়েছে, যে এটা করে কাজ পাওয়া যায় না, কাজ খোয়া যায়, রাইট? একটা প্রশ্ন, হ্যাঁ, করবো? তুমি করো না। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি ওই যে ঘটনাটার পর থেকে তো কখনো কি এমন ঘটনাটি শিকার হয়েছে যে তোমার কাজ পেতে কোনো অসুবিধা হয়েছে? আমার কোনো, আমি 19 বছর বয়স থেকে কাজ করছি, আমি মেনশন করছি,
আমি 19 বছর বয়স থেকে প্রফেশনালি কাজ করছি। তার আগে আমার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমার বাবা হাত ধরে একটি থিয়েটার দলে আমাকে নিয়ে গেছিলেন। সেদিন থেকে আজ অবধি আমি কোনো রকম যৌন হেনস্থার শিকার হইনি। বাই দ্য গ্রেস অফ গড আমি এমন লোকজনদের আশেপাশেই ঘুরেছি যারা আমাকে প্রোটেক্ট করেছে। এটা আমার এক্সপিরিয়েন্স। আমার সাথে সত্যি এরকম কিছু হয়নি। তো হ্যাঁ, না হয়নি। আরেকটা প্রশ্ন, এরকম সময়ে তো অনেকেই কাজ হারানোর ভয়ে তোমার পাশে বা বেশি দাঁড়াতে পারবে না, হুম। হয় কারা কারা তোমার পাশে দাঁড়াচ্ছে, এবং যাদের তুমি নাম নিলে না, যে আরো অনেকেই ওরকম তালিকায় রয়েছে হেনস্থার শিকার, তারা কি তোমার সঙ্গে পাশে দাঁড়াচ্ছে? মানে দেখো, আমি এখন একটা পার্টিকুলার জিনিস নিয়ে মুভ করছি। কারোর যদি মনে হয় যে সে পাশে দাঁড়াবে, বা কারোর যদি মনে হয় যে সে পাশে না দাঁড়িয়ে সে একটু সাহস পাবে, সে নিজের জিনিসটা নিজে ইন্ডিভিজুয়ালি মুভ করবে, সেটা সম্পূর্ণভাবে তাদের ব্যাপার। কেউ যদি সমস্ত সমস্ত গ্রাউন্ড ঠিক করে নিজের এই সমস্যার কথা বলতে চায়, তাহলে পাশে চাইলে পাশে পাবো। কিন্তু এখন আমি কারোর হয়ে কথা বলছি না, এখন আমি শুধু নিজের হয়ে কথা বলছি। আর কিছু? তুমি কি বলছিলে? সেটা হচ্ছে যে এই যেটা তুমি বললে প্রেস করে, যে অনেক সময় হয় যে অনেকে কফি খেতে যাওয়া ইত্যাদি এইটা ছেড়ে কাজে ফোকাস করে, ক্রাফটটাতে ফোকাস করে। আমরা জানি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি না, অনেক হুম। সেক্টরে এরকম একটা পন্থা রয়েছে যেখানে সহজভাবে শোনো, কর্পোরেট, হ্যাঁ বলো না। হ্যাঁ, এবার সেখানে গিয়ে এই যে কনসেপ্ট, যেটা ভীষণ জরুরি, সেই কনসেপ্ট আর ওই যে একটা কনসেপ্ট নিয়ে অন্য পন্থা, এই দুটোর মধ্যে থিম লাইনটা কি এই কারণেই মানে আর বোঝা যাচ্ছে না? এই সমস্যাগুলো কি এই জন্যই আরো বেশি করে উঠে আসছে? দেখো, এই সমস্যাগুলো আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, এই সমস্যাগুলো, এটা আমি আগে বলেও দিলাম, আবার মেনশন করে দিচ্ছি, এই সমস্যাগুলোর মূল কারণ কি জানো তো? মূল কারণ হচ্ছে যে কিছু লোক যারা এই ক্ষমতার কেন্দ্রে বসে আছে, তারা না খুব সূক্ষ্মভাবে এই জিনিসগুলোকে চালনা করে। ঠিক আছে? প্রত্যেকের তো ফিনান্সিয়াল বা পারিবারিক কন্ডিশন একরকম হয় না, প্রত্যেকের লড়াইটা এক হয় না, তাই? তো সেক্ষেত্রে ধরো আমি একটা কথা বললাম, তুমি আমার পাশে দাঁড়াতে আসলে, তোমাকে 3টে ছবির অফার দিয়ে বুক করে দেওয়া হলো। ঠিক আছে? তো এটা তো যার যার নিজস্ব ইন্টিগ্রিটির ব্যাপার। এখানে আমি কি বলতে পারি? আমি আবারও বলছি যে আমি এখানে কাউকে জাজ করছি না, আমি এখানে কারোর নামে কোনো কথা বলতে চাই না। কেউ যদি নিজের সম্মতিতে এটা করে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যেটা আমরা করতে পারি, যেটা আমরা করতে চাইছি, আমরা একটা সেফ প্লেস তৈরি করতে চাইছি, যেখানে আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা ঢোকাতে পারি। যে হঠাৎ করে কোনো একটা প্রোডাকশন এসে বা হঠাৎ করে কেউ এসে একটা কাজ শুরু করে দিল না, তাকে একটা পরিসরের মধ্যে থাকতে হবে, কিছু নিয়ম মানতে হবে, কিছু নিয়ম আমাদের তৈরি করতে হবে। তারপরেও কি সবাই এসে মুখ খুলবে? খুলবে না। কিন্তু সেটা হলে কি হবে, যারা গুটি কতক লোক খুলতে চাইছে তাদেরকে আমরা হোল্ড করতে পারবো, তাদেরকে আমরা সেই জায়গাটা সেই স্পেসটা আমরা দিতে পারবো। দ্যাটস ইট।